ইলেকশন কমিশনের আসলে কোন কোন পদক্ষেপটা আসলে গ্রহণ করা উচিত একটা সুষ্ঠু নির্বাচন করার ক্ষেত্রে? যাদেরকে আমরা সিলেক্ট করব সামনের ইলেকশনে, তাদের এই গোলটাই হওয়া উচিত, দ্য সিটিজেন্স উইল বি বেনিফিটেড। একটা দেশ তো একটা বিশাল বড় একটা জায়গা, এখানে অনেকগুলো মানুষ থাকে। একটা মানুষ এটা ডিসাইড করতে পারে না যে আসলে পুরা দেশের জন্য কি ডিসিশন হবে। গণতন্ত্র যাতে ইমপ্লিমেন্টেড হয়, এই জন্যই গণভোট কিন্তু একটা মাধ্যম। গণতন্ত্র বলতে আব্রাহাম লিঙ্কনের সবথেকে সুপরিচিত একটি উক্তির কথা আমরা মনে করতে পারি, ফর দ্য পিপল, বাই দ্য পিপল এবং অফ দ্য পিপল। এই উক্তিটির মাধ্যমেই আমরা বুঝতে পারি গণতন্ত্রের শক্তি। আর এই শক্তির মূল চালিকা শক্তি হচ্ছে আমাদের যুব সমাজ। ঠিক তেমনি আজকে আমাদের সামনে উপস্থিত আছেন আমাদের অনারেবল গেস্ট তাহনি ইয়াসমিন আপু, বিজনেস ডেভেলপমেন্ট প্রফেশনাল, এবং রিজবি আরেফিন ভাইয়া, অ্যাওয়ারনেস 360 কো-ফাউন্ডার। সো আমরা আজকে শুরু করব। আজকে আমরা কথা বলবো গণতন্ত্র নিয়ে, নাগরিক সচেতনতা নিয়ে এবং ডিজিটাল মিস ইনফরমেশন নিয়ে। সো আপুর কাছে যদি প্রথমে যাই, যে আপু, আপনার কাছে গণতন্ত্র বলতে আসলে কি বোঝায়? থ্যাংক ইউ আপু। আপনি যে সংজ্ঞাটা দিলেন, আমার মনে হয় যে আমার কাছে এই ডেফিনেশনটাই বেস্ট ডেফিনেশন ডেমোক্রেসি বা গণতন্ত্রের। যে গণতন্ত্র বলতে আসলে আমরা বুঝি কোনো একটা রাষ্ট্রে যারাই আছেন, যারা রাষ্ট্রের নাগরিক, তার বয়স ভেদে, জেন্ডার ভেদে এবং সোশ্যাল ক্লাস ভেদে সবাই যাতে সম অধিকারে এই দেশের নাগরিক হিসেবে থাকতে পারেন। যেটা অনেকখানি মিথ আমি বলবো, শুধু বাংলাদেশের জন্যই না, সারা পৃথিবীতে অনেক দেশের জন্যই। আমরা ধরেই নেই যে যখন কোনো একটা পার্টিকুলার পার্টি বা দল সিলেক্টেড হবে একটা দেশকে রান করতে, আমরা ধরে নিই যে ওনারাই ডিসিশন মেকার, ওনারাই জনগণের ভালোর জন্য কাজ করবেন এবং উনাদের থ্রুতেই হয়তো বা সব ধরনের দায় দায়িত্ব পালিত হবে। কিন্তু রিয়েলিটিটা এরকম হলেও আসলে গণতন্ত্রের সংজ্ঞা বা এসেন্সটা কিন্তু একটু ভিন্ন। এবং যেই দেশের নাগরিক, তারই একমাত্র অধিকার আছে যে সে দেশটাকে কেমনভাবে দেখতে চায় এবং তার যে রাইটসগুলো আছে সেগুলো দেশ তাকে কেমন করে প্রেজেন্ট করতে পারে। সো আমার মনে হয় যে পার্টি বা যাদেরকে আমরা সিলেক্ট করব সামনের ইলেকশনে, তাদের এই গোলটাই হওয়া উচিত যে আসলে জনগণ কী চায়, জনগণের জন্য কাজ করতে হবে কেমন করে, এবং কোন কোন সেক্টরে কাজ করলে বা কি কি দায়িত্ব পালন করলে আলটিমেটলি দ্য সিটিজেন্স উইল বি বেনিফিটেড। সো আমি গণতন্ত্র বলতে এটাই বুঝি। গ্রেট। যদি ভাইয়ের কাছে আসি, সো আপু খুব সুন্দর একটা কথা বলেছেন যে গণতন্ত্র বলতে আসলে যা যোগ্য লিডার যারা আছেন তারা যাতে দেশকে চালায়। সো আপনার ক্ষেত্রে আসলে গণতন্ত্র বলতে কি বোঝায়? আমার আপু ফার্স্ট অফ অল খুব সুন্দর করে বলেছে। আমি পুরাটাই অ্যাগ্রি করি এবং আমার কাছে মনে হয় যে গণতন্ত্র বলতে যে আমরা ৫ বছরের জন্য একটা সরকার নির্বাচন করলাম অ্যান্ড দ্যাটস ইট, এরকম কিছু না। আমার কাছে মনে হয় যে আমাদের জনগণের যে রাইটসগুলো আছে ওগুলো প্র্যাকটিস করার, এক্সারসাইজ করার যেই ক্ষমতাটা কোনো যেই সরকারই আসুক না কেন, সেইটার রাইটসগুলো কীভাবে বাস্তবায়ন করা যায় সেইটাই হচ্ছে গণতন্ত্র। এবং বৈষম্য থাকবে না, আমার কাছে মনে হয় যে সেটাই গণতন্ত্র। এবং যে যার মতো করে চলতে পারবে, কথা বলতে পারবে। আমি একটা কথা বললাম, ২ দিন পরে কেউ এসে আমাকে থ্রেট করলো, দ্যাটস নট গণতন্ত্র। সো আমার কাছে মনে হয় যে ইটস ভেরি সিম্পল অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ইটস ভেরি কমপ্লিকেটেড অ্যাজ ওয়েল। সো ওই জিনিসগুলো আমাদের আসলে খেয়াল করতে হবে যে যেই ক্ষমতা আসুক না কেন, যাতে আমরা গণতান্ত্রিকভাবে আমাদের রাইটসগুলো আমরা প্র্যাকটিস করতে পারি। সো গণতান্ত্রিকভাবে আমাদের রাইটসগুলো প্র্যাকটিস করার জন্য বর্তমানে আমাদের যারা ইলেকশন কমিশন আছে তারা খুব সুন্দর, খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো ভাইয়া, আপনার দৃষ্টিতে আসলে তাদের যে এই গুরুত্বপূর্ণ ভূমিকাটা তারা কিভাবে পালন করছে অ্যান্ড তারা কি কি পদক্ষেপ আসলে নিচ্ছে, এটা যদি আপনি বলতেন। আমি আমি যেটা খেয়াল করেছি যে আসলে আমি যে এলাকায় থাকি আসলে ওইভাবে করে আমি আমার আমার চোখে পড়েনি যে ওইরকম অ্যাওয়ারনেসের জায়গাটা থেকে যেরকম অনেকগুলো কথা হচ্ছে, গণভোটের কথা হচ্ছে, তারপর হচ্ছে ভোটাধিকার, এগুলো নিয়ে মানে অনেক ধরনের কথা হচ্ছে। বাট ওইভাবে করে অ্যাওয়ারনেসের জায়গাটাতে আমি ওইভাবে করে দেখিনি আমি যে এলাকায় থাকি।
আমার কাছে আরেকটা জিনিস মনে হয় যে নির্বাচন কমিশনের দায়িত্ব শুধুমাত্র নির্বাচনের দিনটাতে নয়, এটার আগে বা পরে ওই যে অ্যাওয়ারনেস বিল্ডিংয়ের জায়গাটাতে যে আসলে ভোটাধিকার কি এবং গ্রাসরুটস লেভেলে আসলে মানুষজনকে বলা যে আসলে এইভাবে করে ভোট দিতে হয়। ইভেন ওই যে গণভোট নিয়ে আমরা এত কথা বলছি, হ্যাঁ ভোট না ভোট, গণভোটটা কি এটা মানে আমি নিজেই হয়তো ওইভাবে করে জানতাম না বা জানি না। তো এই জিনিসগুলো সম্পর্কে আই থিঙ্ক আরও বেশি অ্যাওয়ারনেস বিল্ডিংয়ের জায়গাটাতে কাজ করতে হবে। আমার মনে হয় যে ওরা কাজ করছে, আর একটু হয়তো সোশ্যাল মিডিয়াতে আর একটু অ্যাওয়ারনেস রেইজ করা, যেহেতু আমরা সবাই এখন সোশ্যাল মিডিয়াতে প্রচণ্ড অ্যাক্টিভ, এই জায়গাগুলোতে কিছু কাজ আমি পার্সোনালি দেখতে চাই। সেই সাথে যদি আপুর কাছে আসি, যে আপুর এলাকায় আসলে হচ্ছে নির্বাচন কমিশন যারা আছে তারা আসলে কি পদক্ষেপ নিচ্ছে যে নির্বাচনটাকে সুষ্ঠুভাবে সফল করার জন্য? ইলেকশন কমিশনের কিন্তু অনেকগুলো দায়িত্ব আছে, যেটা ভাইয়া বললেন যে শুধুমাত্র ইলেকশনের দিনটাতে কাজ করব ওইটুকুই, তা কিন্তু না। আমার যেটা পার্সোনালি মনে হয়েছে যে খুব একটা আনরেস্ট পিরিয়ডের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এবং আমাদের সবার মনেই প্রশ্ন ছিল আদৌ কি ইলেকশন হবে, হলে কবে হবে, আর উই রেডি, এবং কোন দল আসলে আসবে। আমরা একটা লম্বা টাইম একটা পার্টিকুলার পার্টিকে দেখেছি এবং আমার ধারণা অনেকে অন্যান্য দল সম্পর্কে জানেও না, জন্ম হওয়ার পর থেকে একই দল দেখে আসছে। সো ইলেকশন কমিশনের কাজ কিন্তু অ্যাওয়ারনেস রেইজ করা যে ইলেকশনটা যে হবে, কোন কোন পার্টি থাকবে, কারা কারা নমিনেশন পাচ্ছে, যারা ভোট দিবে তারা কতটুকু অ্যাওয়্যার। জাল ভোটের ব্যাপারটা আমরা সব সময় জানি যে ইটস ভেরি কমন ইন আওয়ার কান্ট্রি। সো ভোটার আইডি কার্ডগুলো সম্পর্কে জানা, যাদের বয়স হয়েছে তারা আদৌ ভোটার আইডি কার্ডটা পেলো কি না। সো একটা অনেক বড় প্রসেস কিন্তু। তো আমি আসলে বলবো না যে আমি সব খুব ভালো মতো জানি যে আসলে কি কাজ হচ্ছে, বাট এই যে ইলেকশনের ডেটটা জানানো আমাদেরকে, এবং এখন পর্যন্ত আমার কখনোই মনে হয়নি যে আদৌ কি ওই দিনটাতে ইলেকশন হবে, কারণ যথেষ্ট পরিমাণে প্রচারণা চলছে এবং এখন যারা দেশ চালাচ্ছেন তারা কিন্তু ভাইয়া যেটা বললেন যে সোশ্যাল মিডিয়াতে আমরা খুবই অ্যাক্টিভ, তারাও খুব অ্যাক্টিভ, যেটা তারা আমার মনে হয় যে একটি ইম্পর্টেন্ট টুল হিসেবে নিয়েছে মানুষদেরকে রিচ করার জন্য। সো আমি দেখছি যে অনেক ধরনের কথাবার্তা হচ্ছে, অনেক ধরনের পডকাস্ট হচ্ছে ওই পক্ষ থেকেও, মানে সরকারের পক্ষ থেকেও। সো আমার মনে হয় যে ইলেকশনের ডেটটা পর্যন্ত আসতে পারাটাও অনেক সাকসেসফুল একটা ব্যাপার। বাট তারপরেও যেটা বুঝতে হবে যে মানুষজন আসলে কতটুকু এই ব্যাপারে জানছে। সবাই কি যারা ভোট দিতে এলিজিবল তারা কি আসলে ভোট দিতে যাচ্ছে কি যাচ্ছে না, না গেলে কেন যেতে যাচ্ছে না, সেক্ষেত্রে ইলেকশন কমিশন কি করতে পারে। এবং এখন আমরা জানি যে শুধুমাত্র আমরা যারা দেশে আছি তারাই ভোট দিব না, দেশের বাইরে যারা আছেন প্রবাসীরাও ভোট দিবেন। সো সেটা কতটুকু ফ্রি অ্যান্ড ফেয়ার অ্যান্ড প্রপার ওয়েতে হবে, কারণ দ্যাটস আ লং প্রসেস। ওনারা দেশের বাইরে, ওনারা ভোট দিবেন, তাদেরও এটা জানার অধিকার আছে যে প্রসেসটা আসলে কেমন করে হচ্ছে। সো এই ব্যাপারে যথেষ্ট পরিমাণে নলেজ সিটিজেন হিসাবে আমারও কিন্তু থাকা দরকার, দ্যাটস মাই রাইট। সো আমি বলবো না যে আমি এখন ওই জায়গাটাতে আছি যে আমি এটাতে কমেন্ট করতে পারবো যে কতটুকু ভালো করেছে বা কতটুকু খারাপ করেছে। তবে আমার মনে হয় যে ইটস আ ভিগোরাস প্রসেস, ইটস আ হলিস্টিক প্রসেস। সো আমার কাছে এরকমই মনে হয়। আর আমার এলাকার কথা যদি বলি, হ্যাঁ প্রচারণা দেখতে পাচ্ছি, ইলেকশন কমিশন অবশ্যই এটা নিয়ে কাজ করছে, নমিনেশন পাচ্ছে অনেকে, আমরা জানছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা পত্রপত্রিকা দেখে। সো কাজ ডেফিনেটলি চলছে। আমি আপুর সাথে যদি একটু অ্যাড করি, আমার কাছে মনে হয় যে বেসিক যে নলেজগুলা, যে আমি একটা ভোট দিতে গেলাম, ওইখানে ব্যালট বক্সে কিভাবে আমি ভোটটা দিব। হ্যাঁ। একদম বেসিক নলেজগুলোও কিন্তু আমরা ওইভাবে করে জানি না। মানে আমি পার্সোনালি একটাই জানি যে কোন দল থেকে কাকে নমিনেশন দেওয়া হচ্ছে, Right. এইটাই আমার এরিয়াতে এটাই জানানো হচ্ছে এবং অনেকটা ফিড করে দেওয়া হচ্ছে যে আমরা ওই দল থেকে অমুক জনকে পাচ্ছি, ওই দল থেকে তমুক জনকে পাচ্ছি। তো আসলে নির্বাচনে ভোটটা কিভাবে দিব আলটিমেটলি, ওইটা কিন্তু আমি জানি না আসলে। অ্যান্ড টু অ্যাড উইথ হিম, আমি জানি যে অনেক লোকজন প্রথমবারের মতো ভোট দিতে যাচ্ছে এবং দে আর Exactly. ইয়াং পিপল, দে আর ওয়েল অ্যাওয়্যার অ্যাবাউট এভরিথিং। সো আমার মনে হয় যে ওদেরকে সাপোর্ট করতে হবে আই থিঙ্ক দরকার। 45%-এরও বেশি হচ্ছে Young people. ইয়াং ভোটার, যারা হচ্ছে 18 থেকে 35-এর মধ্যে। সো প্রথমবারের মতো ওরা ভোট দিতে যাচ্ছে Definitely, ধরতে হ্যাঁ, গেলে হ্যাঁ, অনেকেই।
সো আপনাদের কথায় যদি আমি ধরি যে আমাদের বর্তমানে ভোটারের যে সংখ্যাটা সেটা হচ্ছে যুবরাই বেশি। সো এক্ষেত্রে যেহেতু আপু বললেন যে আমাদের আসলে প্রপার ইলেকশন কমিশনের প্রপার রিসার্চ নাই বা ফিল্ডটা সেরকমভাবে রেডি না। সো আপনাদের দুজনের কাছেই প্রশ্ন যে আপনাদের কাছে আসলে কি মনে হয় বা কীরকম করে মনে করেন যে ইলেকশন কমিশনের আসলে কোন কোন পদক্ষেপটা আসলে গ্রহণ করা উচিত একটা সুষ্ঠু নির্বাচন করার ক্ষেত্রে? শিওর। যেরকম আমার কাছে সবসময় মনে হয় যে এই রাজনীতি, ইলেকশন এগুলো খুবই সিটি সেন্ট্রিক, ঢাকা সেন্ট্রিক। আমরা ভুলেই যাই যে আমরা মাত্র কয়েকজন, সারা দেশে আরও অনেক মানুষ আছে এবং যারা ভোট দিবেন হয়তোবা তারা কতটুকু শিক্ষাগত যোগ্যতা তাদের আছে, তারা কতটুকু জানে রাজনীতিতে কি হচ্ছে, কতটুকু জানে এজেন্ডা কি, গণভোটের ব্যাপারটা কি, আমার অনেক ডাউট এই ব্যাপারে। সো আমার মনে হয় যে ইলেকশন কমিশনই বলেন বা নন গভর্নমেন্ট বিভিন্ন পার্টিও বলেন অনেক বেশি সিটি সেন্ট্রিক এবং যত মুভমেন্ট হয় আমরা দেখি এই শাহবাগ চত্বরে, এই ঢাকা শহরে। সো আমি ওই এলাকায় অফিস করি, আমি ওই এলাকায় একটা পড়াশোনাও করছি। সো লাইফ খুবই ডিফিকাল্ট ওই জায়গাটার মধ্যে যাওয়া আসা করাও। সো আমার মনে হয় যে আমরা একটু ডিসেন্ট্রালাইজ যদি করতে পারতাম খুব ভালো হতো, ইউনিয়ন লেভেলে, থানা লেভেলে। সো ইলেকশন কমিশনের আমার মনে হয় যে ওই জায়গাটাতে যাওয়া খুব জরুরি, ওই জায়গায় অ্যাওয়ারনেস রেইজ করাটা খুব জরুরি এবং আমার মনে হয় এটা অনেক ক্ষেত্রেই মিসিং। তো এই পার্টটা তারা দেখতে পারেন এবং যুব সমাজ, নারী সমাজ, যারা মাইনরিটি কমিউনিটিস, আমরা জানি এবং এটা আসলে বলার অপেক্ষা রাখে না, আমরা ডেইলি দেখছি যে বিভিন্ন ধরনের সিচুয়েশনের মধ্যে দিয়ে তাদেরকে যেতে হচ্ছে, যেটা দেশের নাগরিক হিসেবে, একটা গণতান্ত্রিক দেশের নাগরিক হিসেবে একটা ইম্পসিবল ব্যাপার যে শুধুমাত্র উনি একজন শিশু, শুধুমাত্র উনি একজন নারী, অথবা শুধুমাত্র উনি এমন একটা রিলিজিয়নে আছেন যেটা হয়তো বা মেজরিটির মধ্যে পড়ে না, শুধুমাত্র এই কারণে উনি যদি কোনো সাফারিংয়ের শিকার হন, ওই মোমেন্টেই একটা দেশ আনসাকসেসফুল হয়ে যায়। সো ওই জায়গাগুলোতে যাওয়া খুব দরকার, কি হচ্ছে সেটা দেখা দরকার এবং এই কমিউনিটিগুলো যাতে ফিল করে যে এই ইলেকশনটা শুধুমাত্র মেজরিটিদের জন্য না, তাদের জন্য, এই ট্রাস্টটা তাদেরকে দিতে হবে, দ্যাটস দেয়ার রাইট। সো আমার মনে হয় ইলেকশন কমিশনের এখানে কাজ করার অনেক জায়গা আছে। আমি আপুর সাথে পুরোপুরি অ্যাগ্রি করি। আর আমার কাছে মনে হয় যে দীর্ঘ একটা সময়ের জন্য আসলে আমাদের কাছে মনেই হতো না যে ভোট আসলে দেয়া যায়। এটা আমার কাছে পার্সোনালি মনে হয়। বিকজ আই রিমেম্বার ব্যাক ইন আই থিংক লাস্ট যেইবার ইলেকশন হয়েছে এইটার আগে আমি পার্সোনালি ভোট দিতে গিয়েছিলাম বিকজ আই ওয়াজ ভেরি এক্সাইটেড যে আমি ফার্স্ট টাইম ভোট দিব। কিন্তু আসলে আমার ভোটটা দিয়ে দেওয়া হয়েছিল। তো এইরকম সিচুয়েশন যে অ্যাভয়েড করে আসলেও ভোট দেওয়া যায়, ওই বিশ্বাসটা আসলে যুবকদের মধ্যে বা যারা যুব সমাজ আছে ওদের মধ্যে ইনস্টিল করাটা আসলে নির্বাচন কমিশনের দায়িত্ব। সো বর্তমানে ভাইয়া সবথেকে বেশি আলোচিত বিষয় হচ্ছে গণভোট। সো আপনার কাছে আসলে গণভোটটা কী এবং এই গণভোটটা বর্তমানে কতটুকু কার্যকর হবে আসন্ন নির্বাচনে, আপনার মতামতটা যদি দিতেন। খুবই ইন্টারেস্টিং কোয়েশ্চেন। আমার কাছে আসলে গণভোটের ব্যাপারটা এখনও একটু কনফিউজিং অনেস্টলি। আর আমি মনে করি যে আমার মতো এরকম অনেকে আছে, স্পেশালি ইউথ যারা ওরা আসলে জানে না যে আসলে গণভোটটা কী। কিন্তু এই শব্দটা আমরা প্রচুর শুনেছি, আমরা সোশ্যাল মিডিয়াতে শুনেছি, খবরের কাগজে শুনেছি, কিন্তু কেউ কিন্তু ওইভাবে করে এক্সপ্লেইন করছে না যে আসলে গণভোটটা আমি যদি হ্যাঁ দিই তাহলে কি হবে, আমি না ভোট দিলে কি হবে। এবং একই দিনে যে দুই ধরনের একটা ব্যাপার হচ্ছে যে একটা প্রপার ইলেকশন হচ্ছে এবং সাথে একটা গণভোট হচ্ছে, এই পার্থক্যটাও বুঝে না কিন্তু অনেকে। তো আমি যদি খুব সহজভাবে বলার চেষ্টা করি তাহলে হচ্ছে আমার কাছে মনে হয় যে দীর্ঘ এই ১৬ বছর বা ১৭ বছর পরে যে আমরা যেই একটা নতুন সময় পেয়েছি, আহ, এইটার আগে যে আমাদের একটা প্রসেস ছিল ওইটাকে কিভাবে করে আমরা ভেঙে ডিসেন্ট্রালাইজ করে পাওয়ারটাকে আবার জনগণের মধ্যে আমরা ভাগ করে দিতে পারি, ওইটারই একটা ডিসিশন হবে হচ্ছে এই গণভোটের মাধ্যমে। তো এইখানে আমি যতদূর জানি মানে একদম স্বল্প নলেজের মধ্যে আমার যতটুকু বুঝতে পেরেছি যে এখানে নিম্নকক্ষ উচ্চ কক্ষ বলতে একটা ব্যাপার আছে। নিম্নকক্ষের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমাদের যে নর্মাল যে ইলেকশন হচ্ছে ওখানে আমরা যেই আমাদের জনগণের প্রতিনিধিগুলোকে আমরা বাছাই করে নিচ্ছি, উনাদের জন্য হচ্ছে নিম্নকক্ষ, এবং উচ্চ কক্ষতে থাকবে বিভিন্ন ধরনের মানে অনেকটা বলা যায় যে আমাদের দেশের গার্ডিয়ান যারা, এখানে সিভিল সোসাইটির মানুষজন থাকতে পারে, বিভিন্ন অ্যাডভাইজার্স থাকতে পারে, বিভিন্ন ধরনের জায়গা থেকে সেক্টরস থেকে আমরা মানুষগুলো বাছাই করে, যে আমরা আগে যেটা দেখেছি যে সব কিছু প্রধানমন্ত্রী কেন্দ্রিক একনায়কতন্ত্র, যে যা উনি বলছেন তাই হচ্ছে,
তো ওই জায়গাটা কিভাবে আমরা ভেঙে যে একটা আইন প্রণয়নের জায়গা থেকে অথবা যেটাই আমরা নতুন কোনো সংস্কার করতে গেলে আমরা আসলে ওইটা যেন একজনের ডিসিশনে না হয়, বিকজ একটা দেশ তো একটা বিশাল বড় একটা জায়গা, এখানে অনেকগুলো মানুষ থাকে, একটা মানুষ এটা ডিসাইড করতে পারে না যে আসলে পুরা দেশের জন্য কি ডিসিশন হবে। সো ওই জায়গাটাতে আমি মনে করি যে গণভোটের প্রয়োজনীয়তাটা আছে, এবং এইটা আবার বুঝানোর জায়গাটা কিন্তু ইলেকশন কমিশনের, কারণ অনেক কনফিউজিং ব্যাপারটা। তো ইয়া আমি মনে করি যে ইটস ভেরি কনফিউজিং, বাট অ্যাট দ্য সেম টাইম সিন্স উই আর গোয়িং থ্রু দিস, উই নিড টু নো আসলে যে কিভাবে কি করতে হয় দ্য হোল প্রসেস। সো আপুর কাছে যদি আসি, যে আমরা যারা হচ্ছে যে প্রিভিলেজ পার্সন, সো আমরা আমাদের জন্য এখনও আসলে গণভোটটা কি এটা আমরা আসলে কনফিউশন। সো আমাদের যারা হচ্ছে রুরাল এরিয়ার পার্সনরা আছে, তারা আসলে গণভোটটাকে কিভাবে নিচ্ছে এটা সম্পর্কে যদি বলতেন। এক্স্যাক্টলি, আমারও আপনার মতো আমারও আসলে প্রশ্ন যে কিভাবে আসলে নিচ্ছে। সো ভাইয়া যে বললেন যে আমরা যারা ইয়াং পিপল বা আমরা যারা আমাদের অ্যাক্সেস আছে অনেক কিছুতে, আপনি বললেন প্রিভিলেজড, আমিও তাই মনে করবো যে আমরা অনেক বেশি প্রিভিলেজড, আমাদের অ্যাক্সেস আছে ইনফরমেশনে, আমাদের অ্যাক্সেস আছে আমাদের মতামত দেওয়ার ক্ষেত্রে। কিন্তু এই যে গণভোট, এটা কিন্তু খুব রেগুলার সিনারিও না, আমরা অনেক অনেক বছর দেখিনি। আমরা অনেকে জানি না যে এটা আমাদের গণতান্ত্রিক অধিকারও, আমাদের সংবিধানেই আছে গণভোটের কথা। সো এই যে আমরা গণভোটটা আনছি, এবং সেটা কিন্তু যেটা ভাইয়া বললেন যে গণতন্ত্র যাতে ইমপ্লিমেন্টেড হয়, এই জন্যই গণভোট কিন্তু একটা মাধ্যম। আর যখন ভোট দিতে যাবে একজন, ওই দিনটা আসলে কি হবে, দুটো ভোট তাকে দিয়ে আসতে হবে। একটা হচ্ছে সে তার এলাকার প্রার্থী নির্বাচন করবে, দ্যাটস ওয়ান। আর সেকেন্ডলি হচ্ছে গণভোটে ইদার তাকে হ্যাঁ অথবা না বলতে হবে। সো আসলে গণভোটটা যে দিবে, কিসের প্রেক্ষিতে দিবে? জুলাই সনদ। সো জুলাই সনদে অনেকগুলো কথাবার্তা বলা আছে, 4টা ওভারআর্চিং এরিয়া, তার আন্ডারে 30+ অপশনস আছে। এবং সেই ব্যাপারগুলো, এতগুলো ব্যাপার বোঝা, বুঝে সেটাতে মতামত দেয়া যে সেটা কি হ্যাঁ নাকি না, ইটস আ লং লেন্দি এবং খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রসেস, যেটা ফ্র্যাঙ্কলি আমি নিজেও ঠিকমতো পড়ে দেখিনি হয়তো, বা যে কোথায় কি বলা আছে। এবং অপশন দেয়া হয়েছে হ্যাঁ অথবা না। সো সবগুলোতে যদি আমি এগ্রি করি, সেক্ষেত্রে আমি হ্যাঁ দিব, কিন্তু সবগুলোতে যদি আমি এগ্রি না করি, সেখানের প্রসেসটা কি হবে, আমি তখন কোথায় ভোট দিব, এবং আমি এটাও জানি না যে যখন আমি ভোট দিতে যাব সেটা দেখতে কেমন হবে। হয়তো বা এটা আমার নিজেরই সীমাবদ্ধতা, আমি এখনও দেখিনি, হয়তো বা আছে অ্যাভেলেবল। সো আমি নিজেই দেখার সময় পাইনি গ্রামে যারা ভোট দিবেন। আমি যদি একটা কৃষকের কথা চিন্তা করি, আমি যদি গ্রামের একজন নারীর কথা চিন্তা করি যে হয়তো বা ধান ভানে, সো সে অবশ্যই ভোট দিতে যাবে। আমি নিজেও দেখেছি, আমরা এর আগেও দেখেছি যে একটা সেলিব্রেশনের মতো থাকে ভোট দেওয়াটা। আমার মনে হয় শহরের থেকে গ্রামগঞ্জে মানুষ আরও বেশি লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দিতে থাকে। সো উনি যে হ্যাঁতে দিবে না নাতে দিবে সেটা দেখতে কেমন হবে, কেন দিচ্ছেন, আমি মোটেও মানে কনভিন্স না যে তারা সেই ব্যাপারে জানেন। সো এখনও সময় আছে হাতে, কতটুকু অ্যাওয়ারনেস রেইজ করা যায়, এবং ওই ব্যালট কেন্দ্রে বা যখন ভোট দিতে যাবে তখন কী ধরনের সাপোর্ট ওখানে থাকবে, এবং কী ধরনের কন্টেন্ট আমরা ইউজ করব, কী ধরনের কথা আমরা বলবো। যেরকম এখন আমরা বলছি যে গণভোটকে হ্যাঁ দিন, সো হ্যাঁতে ভোট দিন, এভাবেই কিন্তু প্রচারণাগুলো হচ্ছে। সো যদি হ্যাঁতেই ভোট দেয়, তো নায়ের অপশনটা ওখানে কেন আছে, এবং না করলে হোয়াটস নেক্সট, কেন আমি না করছি, অনেকগুলো ব্যাপার আছে। এবং গণভোটের ভেতরে আসলে সনদের ভেতরে কি কি লেখা আছে সেটা জানা খুব ইম্পর্টেন্ট। ভাই অনেকগুলো কথা বললেন। আরেকটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে যে আমরা জানি যে একজন ক্ষমতায় আসলে একটা পার্টির থেকে উনি লম্বা টাইম প্রধানমন্ত্রী হবেন, কিন্তু এখানে কিন্তু আছে যে একটা পার্টিকুলার পার্সন একবার নির্বাচিত হয়ে হয়তো বা প্রধানমন্ত্রী হচ্ছেন, সেকেন্ড টাইমও হতে পারে, থার্ড টাইম হয়তো বা উনি ওই সুযোগটা পাবেন না। সো হুইচ ইজ গুড, আমরা উনিও রেডি থাকবেন যে নেক্সটে উনার দল ক্ষমতায় আসলে যাতে সেকেন্ড পার্সন রেডি থাকে, যেটা খুবই অভাব। একজন প্রধানমন্ত্রী চলে গেলে উনার দলটা কে ধরবেন? আমরা কিন্তু এটা আমাদের রেগুলার একটা কনভারসেশন যে আচ্ছা উনি থাকবেন না, তাহলে পরবর্তীতে কে আসছেন, ইজ হি অর শি ইজ রেডি টু টেক দ্য রেসপন্সিবিলিটি। আমরা তো একটা মানুষ, এবং আমাদের বেসিক যে রাইটগুলো আছে, খাদ্য, বস্ত্র, এরকম 5টা রাইট আছে, সেই রাইটগুলোতেও কি আমরা যথেষ্ট পরিমাণে সাপোর্ট পাচ্ছি এই কান্ট্রি থেকে, বা ইলেকশনের পরে পাবো কি না, অনেকগুলো ব্যাপার থাকে। সো আমার মনে হয় যে গণভোট ইজ আ ভেরি
ইম্পর্টেন্ট থিং এবং এটা একটা মাইলস্টোন অ্যাচিভ করার মতো হবে যে রেজাল্টটা আসবে। কিন্তু আমার কথা হচ্ছে যে যারা গণভোটটা দিবে তারা যদি না জেনে দেয়, না বুঝে দেয়, তাহলে সেই মাইলস্টোনটা অ্যাচিভ করে আসলে লাভ কি হবে? আপুর এই পয়েন্ট থেকে আমি একটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট ধরবো, সেটা হচ্ছে যে আপু বলছিলেন যে নারী। সো বর্তমানে হচ্ছে যে যতগুলো জনসংখ্যা আছে তার মধ্যে অর্ধেকের বেশি বেশি নারী। নারী, জি। এখন আমরা হচ্ছে যে এই যে নির্বাচনের ক্ষেত্রে দেখছি যে নারী প্রার্থীদের সংখ্যা খুবই কম। সো এই যে নারী প্রার্থীদের সংখ্যা খুবই কম, এই যে জিনিসটা বা এই প্রভাবটা আমাদের রাজনৈতিক বা গণতান্ত্রিক ক্ষেত্রে কিভাবে প্রভাব পড়বে? এটা খুবই আনফর্চুনেট। আমরা একটা লম্বা সময় দেখেছি যে আমাদের প্রধানমন্ত্রী যিনি হয়েছেন উনি নারী ছিলেন। সো এটা হওয়াই উচিত ছিল যে নারীদের রাজনীতিতে অংশগ্রহণ একটা সাবলীল ব্যাপার হবে, তাই না? আমরা তো সেটাই দেখে এসেছি নেতৃত্ব দানের ক্ষেত্রে। এবং আমরা একটা লম্বা সময় ধরে আমরা কিন্তু নারী উন্নয়নের দিক থেকে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে, আমরা যদি অনেক পুরানো হিস্ট্রি দেখি। বাট এই যে রাজনীতিতে নারীর আশাটা, এটা সবসময় একটা কেমন যেন ধরাছোঁয়ার বাইরের ব্যাপার হয়ে যাচ্ছে। এটা আমরা ইকুয়ালিটি না দেখে আমরা ইকুইটি দেখছি, বা তাদের জন্য স্পেশাল সিট দেয়া হচ্ছে। এত কিছু করেও কেন যেন ওই জায়গাটা থাকছে না। আমার মনে হয় সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মাইন্ডসেট এখানে মানে খুবই একটা প্রবলেম্যাটিক জায়গা। আমরা মনে করি যে রাজনীতিতে গেলে ভোকাল হতে হবে, যথেষ্ট ইনফরমেশন থাকতে হবে, অনেক সময় দিতে হবে দেশের জন্য। এবং নারীদের ক্ষেত্রে এই তিনটাই অনেক বড় বাউন্ডারি। যে তুমি ভোকাল হবা কেন, তুমি সময় তোমার বাসার বাইরে দিতে যাবা, তোমার ফ্যামিলির কি হবে, আর ইউ মানে এডুকেটেড ইনাফ অথবা অ্যাওয়ার ইনাফ যে তুমি একটা নেশনকে লিড করবা। সো সবগুলোই কিন্তু কোয়েশ্চেনেবল, এবং কোয়েশ্চেন ঘর থেকেই শুরু হচ্ছে, এমন না যে বাইরের লোকজন প্রশ্ন করছে। সো একটা নারী যদি ডিসাইড করে যে সে রাজনীতিতে যাবে, তার বাসার থেকেই প্রথম প্রশ্নটা আসবে, তাহলে বাসার কি হবে, সংসারের কি হবে। সো ওই মাইন্ডসেটটা আমি জানি না যে কবে চেঞ্জ হবে, কেন চেঞ্জ হবে। এটা নিয়ে কাজ করে যাচ্ছে বছরের পর বছর অনেক মানুষ, বাট এটা চেঞ্জ আসলে হতে হবে। আদারওয়াইজ ইট উইল বি ভেরি ডিফিকাল্ট। এবং এই যে নতুন যুগ এসেছে, নতুন টাইম এসেছে, আমরা দেখেছি যে রাস্তায় মেয়েদের অংশগ্রহণ কেমন ছিল। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়, আমি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, অনেক বছর আগে পাশ করেছি। আমি দেখেছি যে সেখানকার হলের মেয়েরা বের হয়ে এসছে, তারা তাদের ভাইদের পাশে দাঁড়িয়েছে, সাপোর্ট করেছে, সব সময় করে। এবং আমার এখনও খুব মানে একটা ফিলিংস কাজ করে। একটা ছবি খুব, বা একটা ঘটনা খুব পপুলার হয়েছিল যে ভাইকে পুলিশের ভ্যান থেকে নামিয়ে নিয়ে এসেছে ছোট্ট একটা মেয়ে, খুবই ছোট্ট একটা মেয়ে। সো এই যে পাওয়ার, এই পাওয়ারটা কোত্থেকে আসে? ও তো একটা ফিমেল। সো এই পাওয়ারটাকে ওই যখন দরকার তখন আমরা ওয়েলকাম করলাম, দরকার শেষ হয়ে গেল তাদেরকে আমরা ঘরে আবার বন্ধ করে দিলাম। এর থেকে আনফর্চুনেট কিছু হতে পারে না। এবং এখন সিভিলাইজেশনের চূড়ান্ত এআই এর যুগ। এখনও যদি আমরা চিন্তা করি, এই কোয়েশ্চেনটা যদি এখনও আসে যে নারীরা কেন রাজনীতিতে আসছে না অ্যাজ আ লিডার, সো ওখানে আমরা অনেক মানে বোঝাই যাচ্ছে যে আমরা অনেক পিছিয়ে আছি। সো আমার মনে হয় যে ওই ক্ষেত্রটা তৈরি করে দেয়া, এবং আসতে চায় অনেকে, তাদেরকে অ্যাক্সেস দেয়া, সেটা তো আছেই। সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে সাস্টেইনেবিলিটি। আমি এসে আবার গায়েব হয়ে গেলাম, কেন গায়েব হয়ে গেলাম? আমাকে কি অপমান করা হলো? আমার কথা শোনা হলো না? বা যখন আমি একটা লিডার হিসেবে কথা বলবো, আশেপাশের লোকজন, সেটা আমি একটা নারী বললে আমার কথার কোনো মূল্যই থাকলো না, আমি কিন্তু সেখানে আর যাব না, আমার ইচ্ছা করবে না যেতে। বা কথায় কথায় প্রতিবন্ধকতা থাকলে সেটাও খুব আমার জন্য সমস্যা হয়ে দাঁড়াবে। এবং আমরা ধরে নেই যে যখন আমি রাজনীতিতে যাব আমার অনেক টাকা থাকতে হবে। ওয়াই? আমার টাকার জায়গা কোথায় ওখানে? আমি টাকা দিয়ে কী করবো ওখানে? সো আমি ফিমেল হিসাবে যদি যথেষ্ট আমার সাপোর্ট না থাকে, টাকা পয়সা না থাকে, আমি হয়তো বা ওই জায়গাটাতে সেটেলড হতে পারবো না, আমি সাস্টেইন করতে পারবো না। অনেকগুলো ব্যাপার আসলে রয়ে গেছে, আমার মনে হয় এখানে লম্বা টাইম কাজ করার আছে। আপু, যদি একটু বলি যে আসন্ন নির্বাচনে প্রায় 49% নারী। সো একটা দলকে নির্বাচিত হতে হলে তাকে সকলের আসলে ভোটে অংশগ্রহণ করানোটা বেশি ইম্পর্ট্যান্ট। সো যেহেতু 49% নারী, সো এই দলগুলো আসলে হচ্ছে যে কতটুকু নারীদেরকে ভোটদানে অংশগ্রহণ করার জন্য উৎসাহিত করতে পারছে, আপনার কাছে কি মনে হয়? আমার কাছে মনে হয় উৎসাহিত করতে পারাটা তেমন কোনো ব্যাপার হওয়ার কথা না। উৎসাহ তো দেয়াই যায় মানুষকে, কিন্তু আমি উৎসাহ দিলাম সেটা কতটুকু ট্রাস্টওয়ার্দি।
হ্যাঁ, কতটুকু ট্রাস্টওয়ার্দি। আমরা একটা লম্বা সময় দেখে এসেছি যা আমরা প্রমিস করি সেটা আমরা দিতে পারি না, ইমপ্লিমেন্ট করতে পারি না। সো আমাকে বলা হলো যে আপনি ভোট দিতে যাবেন, ডোন্ট ওয়ারি, আমাদের তো অনেক ধরনের সাপোর্ট আছে, এখানে কোনো ধরনের দুর্ঘটনা ঘটবে না, আপনি যেতে পারেন। সো আমি যেই দেখলাম যে সেখানে একটা মানে মারামারি হচ্ছে বা এত একটা লম্বা টাইম, যে আমি ধরে এসেছিলাম যে আমার হয়তো 1 ঘন্টায় হয়ে যাবে, কিন্তু আমি দেখছি যে সকাল থেকে আমাকে অনেক লম্বা টাইম ওখানে দাঁড়িয়ে থাকতে হবে, আমার হয়তো বা কাজ আছে। সো ওই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। ভাইয়া ওয়াটার, স্যানিটারি, সেফটি এগুলো নিয়ে কাজ করেন আপনি বলছিলেন। সো আমি কি যথেষ্ট পরিমাণে সাপোর্ট আমার জন্য ওই জায়গাটাতে আছে কি না সেটাও কিন্তু দেখতে হবে। এবং আমার কাছে যেটা খুবই ইন্টারেস্টিং মনে হয়, এবং আমি জানি যে এটা ডিনাই করার জায়গা নেই, সেটা একদম রুট লেভেল থেকে শুরু করে আমার মনে হয় যে যারা অনেক এডুকেটেড, আমরা নারীরা ভাবি যে বাবা যাকে ভোট দিচ্ছে তাকেই দিব, অথবা স্বামী যাকে ভোট দিচ্ছে তাকেই দিব। আমার নিজের মতামতের কোনো জায়গা হয়তো বা থাকে না, আমি হয়তো বা অন্য কাউকে পছন্দ করতে পারি। সো এই যে যেটা আমরা শুনে এসেছি যে বাবা দিয়েছে, স্বামী দিয়েছে, বা কোনো সিনিয়র ফ্যামিলির কেউ দিয়েছে, আমি তাকেই দিয়ে আসলাম, এটাই নিয়ম। আমি বলতেই পারবো না যে আমার অন্য কাউকে পছন্দ, ঘরের মধ্যে একটা যুদ্ধের মতো জায়গা হয়ে যাবে। সো আমার মনে হয় যে এই জায়গাটা থেকেও বের হয়ে আসা দরকার। ফাইন, বাবা যাকে ভোট দিচ্ছে, স্বামী যাকে ভোট, আপনি দিতেই পারেন, বাট আপনাকে জেনে দিতে হবে কেন দিচ্ছেন আপনি। এটাকে একটু ভাবার, নিজের থেকে ভাবাটা খুব দরকার, ইন্ডিভিজুয়াল লেভেলে কাজ করতে হবে আসলে। সো ভাইয়ের কাছে চলে আসি। এই যে আগামী নির্বাচনকে সুষ্ঠুভাবে সফল করার জন্য সিভিল সোসাইটি অর্গানাইজেশন আসলে ভূমিকাগুলো বা পদক্ষেপগুলো ভাইয়া কী কী হতে পারে? আমার যেটা মনে হয় যে ওরা প্রশাসনকে সাহায্য করার জন্য সার্বক্ষণিক পাশে থাকাটা একটা খুব জরুরি একটা কাজ। এরপর হচ্ছে ভয় ভীতি যেই জায়গাগুলোতে আছে, যে আমার হয়তো নির্বাচনে গিয়ে যদি সার্টেন কাউকে ভোট দেই, আমাকে থ্রেট করা হবে বা ইয়ে করা হবে, ওই সেফটির জায়গাটা থেকে যদি দে ক্যান কাম আপ উইথ প্রবলি লাইক হেল্পলাইন, যে ফোন করে সাথে সাথে একটা সাহায্য পাওয়া যাবে, এইটা একটা। আর একটা হচ্ছে অ্যাওয়ারনেসের জায়গাটা থেকে, যে ওই যে গণভোট কিভাবে দেয়, যেটা হয়তো জাগো করছে, আমি শুনলাম একটু আগে। এই ধরনের অ্যাওয়ারনেস বিল্ডিংয়ের জায়গাটা থেকে আমার মনে হয় যে বিশাল একটা দায়িত্ব আছে। এবং ওই জায়গাগুলোতে আই থিঙ্ক কেন্দ্রগুলোতে যদি কিছু বুথ টাইপের থাকে, যে আমার কোনো একটা কমপ্লেন বক্স, যে আমি ওই জায়গায় এই কাজ হতে দেখেছি যেটা হয়তো লিগ্যাল কোনো একটা ইয়ের মধ্যে পড়ে না, এবং এটা হয়তো নির্বাচনকে কলুষিত করার জন্য হয়তো সেটা কাজ করবে। সো এরকম কিছু আসলে পদক্ষেপ নেওয়া যেতে পারে। এবং সোশ্যাল মিডিয়াতে ইউথদেরকে আরও এঙ্গেজ করা, কেন ভোট দিতে হবে, এবং আমি একটা ভোট দেওয়ার মাধ্যমে যে পুরা দেশের একটা ভাগ্য নিয়ন্ত্রণ করছি, এখানে ইউথদের চাকরি থেকে শুরু করে, অপরচুনিটি থেকে শুরু করে, এবং বহির্বিশ্বের একটা, যে আমাদেরকে যে একসেপ্ট করবে। কারণ এখন রিসেন্টলি আমি যেটা দেখতে পাচ্ছি যে আমাদের পাসপোর্টের ভ্যালু থেকে শুরু করে অ্যাজ এ সিটিজেন, আই থিঙ্ক আমাদের মানে পুরোপুরি ওই ভ্যালুটা এবং অ্যাকসেপ্টেন্সটা কমে যাচ্ছে বহির্বিশ্বে। এবং আমার কাছে মনে হয় যে আমরা যদি একটা খুব সুন্দর প্রপার ইলেকশনের মাধ্যমে ওইরকম প্রতিনিধি সিলেক্ট করে একটা প্রপার দল ওইভাবে করে আমরা আমাদের যে আমাদের আসলেও দেশের জন্য কাজ করবে, এই ভোটটা হতে পারে সেটার একটা মানে প্যাথওয়ে আর কি। সো তাই আমাদের গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে আমাদের সঠিক তথ্য যাচাই বাছাই করতে হবে, আমাদের শক্তিশালী হতে হবে, এবং আমাদেরকে নির্বাক দর্শক না হয়ে সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ করতে হবে। তো আপনাদের দুজনকে এখানেই ধন্যবাদ, আজকের মতো শেষ করছি। থ্যাংক ইউ, আপনাকেও Thank ধন্যবাদ you. আপু।